হ্যালো ইউ অল, ওয়েলকাম টু লিটারারি একাডেমি। তো আজকে আমাদের টপিকটা হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। এটি ইংলিশ লিটারেচার একটি টেক্সট যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 9-এর ইংলিশ বুকে মধ্যে ইনক্লুডেড আছে। তো চলো আজকের আমাদের টপিকটা শুরু করা যাক, যে টপিকের নাম হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। তো এটা একটা স্টোরি, আর ইংলিশ লিটারেচার বা যে কোনো বেঙ্গলি লিটারেচার বা অন্য কোনো টপিকই হোক না কেন, তো আমাদের ফার্স্টের দিকে যে জিনিসটা সব প্রথমে মাথায় রাখতে হবে সেটা হলো যখন একটা আমরা স্টোরি পড়বো বা কোনো একটা পোয়েম পড়বো, তার আগে আমরা রাইটার সম্বন্ধে কোনো একটা ডিটেলসে জেনে নেব, বা ডিটেলসে না হলেও সিম্পলি কিছু একটা জেনে নেওয়া উচিত রাইটার সম্বন্ধে আমাদের। তো দেখো, তো আমাদের যে টেক্সটে যিনি লিখেছেন তার নাম হলো মনোজ দাস। মনোজ দাস তিনি একজন ইন্ডিয়ান রাইটার, এবং এই রাইটার সম্বন্ধে আমরা যখন একটা বেসিক সিম্পল ধারণা জন্মে যাবে আমাদের, তখন তার লেখা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। এই জন্য ইংলিশ লিটারেচারে ফার্স্টে কোনো একটা স্টোরি বা পোয়েম পড়ার আগেই আমাদেরকে রাইটার সম্বন্ধে জেনে নিতে হয়। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সেটা হলো অ্যাবাউট দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। এটা আমাদের একটু পড়তে হবে। এটা পড়ার পরে আমরা আমাদের যে মেইন টপিক আছে সে টপিকটা স্টোরিটা শুরু করব। তো মনোজ দাস, যে 1934 জন্মগ্রহণ করেছেন এবং এখনও পর্যন্ত তার মৃত্যু হয়নি, এর জন্য মৃত্যুর ডেটটা এখানে দেওয়া নেই, ফাঁকা আছে। তো মনোজ দাস 1934 জন্মগ্রহণ করেছিলেন, এখনও তিনি বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি কে ছিলেন? একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে একটি ল্যাঙ্গুয়েজে নয়, তিনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে লেখালেখি করেছেন, আর তিনি এর জন্য অনেক অ্যাওয়ার্ডও কিন্তু জিতেছেন। তারপরে দেখো, হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি দুটো ল্যাঙ্গুয়েজে লিখেছেন, সেটা হলো ওড়িয়া ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। তিনি অনেক নোভেল লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, পোয়েমস লিখেছেন, ট্রাভেলগস মানে ট্রাভেল রিলেটেড যে রাইটিংগুলো হয় সেগুলো তিনি লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। এছাড়াও তিনি হিস্ট্রি এবং কালচারের ওপর অনেক আর্টিকেলসও লিখেছেন। তাহলে আমাদের যে একটা সিম্পল ধারণা, যেটা দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রাইটার মনোজ দাস, তার সম্বন্ধে আমরা পেয়ে গেলাম। তো কয়েকটি ইনফরমেশান আমরা পেলাম। সেটা হলো মনোজ দাস একজন ইন্ডিয়ান রাইটার। তিনি দুটো ল্যাঙ্গুয়েজে লিখেছেন, একটা ওড়িয়া অ্যান্ড ইংলিশ। এছাড়া তিনি অনেক নোভেলস লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, পোয়েমস লিখেছেন, ট্রাভেলার্স লিখেছেন অ্যান্ড আর্টিকেলস লিখেছেন হিস্ট্রি এবং কালচারের ওপরে। তাহলে এটা পড়ার পর আমাদের মধ্যে যেই সিম্পল নলেজটা আমাদের জন্মালো যে মনোজ দাস সম্পর্কে, তিনি ইন্ডিয়ান রাইটার। তো এই মনোজ দাসটা পড়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো যে মনোজ দাসের বায়োগ্রাফি পড়ার পর আমরা একটা জিনিস সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলাম, যে তিনি যে রাইটিংগুলো লিখবেন সেটা অবভিয়াসলি ইন্ডিয়া বা ইন্ডিয়া রিলেটেডই তিনি লিখবেন। কারণ যে জিনিসটা সব প্রথমে মাথায় রাখতে হবে আমাদেরকে, যে রাইটার তিনি কোথায় থেকে বিলং করতেন, কোন দেশ থেকে বিলং করতেন এবং কোন সময় থেকে বিলং করতেন, এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে একটা রাইটিং কেমন হবে সেটার পেছনে। কারণ যেই এজে রাইটার হবেন বা যে সমকালীন সময়ে রাইটার হবেন, তো লেখাগুলো ঠিক ওই রকম টাইপেরই হবে। কারণ এখন বর্তমান মডার্ন টাইমে যে রাইটারগুলো হবেন তারা কিন্তু খুব একটা পুরোনো জিনিসটা লেখা পছন্দ করবেন না। আর অনেক পুরনো যে রাইটার তারা তো অবভিয়াসলি মডার্ন সম্বন্ধে লিখতে পারবে না, কারণ সেটা তাদের জন্য ফিউচার হয়ে যাবে। তো এই কারণেই সমকালীন ব্যবহারের যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু একটা রাইটার এবং তার লেখার মধ্যে আমরা মিল বা সামঞ্জস্য দেখতে পাই। এই জন্য আমরা মনোজ দাসটা পড়ে নিলাম আর সম্বন্ধে কয়েকটা ইনফরমেশান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো এই টেক্সটের একটা সামারি দেওয়া আছে এখানে। তো প্রথমে আমরা সামারিটা পড়ে নেবো, তারপরে লাইন বাই লাইন টেক্সটটা পড়ানো হবে। তো এই চ্যানেলে তোমাদের যেটা প্রোভাইড করা হবে সেটা হলো, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা আইসিএসসি বা সিবিএসসি যে বোর্ডগুলো আছে, তার যে ইংলিশ লিটারেচার অ্যান্ড গ্রামার সবগুলো এখানে পড়ানো হবে। আর এখানকার সবচেয়ে বড় প্রিন্সিপাল যেটা সেটা হলো ডিটেলসে পড়ানো হবে। আমার এই চ্যানেলে ডিটেলসে পড়ানো হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে। এবং তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো একবার, তাহলে কিন্তু তোমাদের আর অন্য কোনো কোথাও ক্লাস করার দরকার পড়বে না, কারণ এতটা ডিটেলসে তুমি পেয়ে যাবে। আর তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা তোমরা কমেন্টে লিখতে পারো, সেখানে তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়া হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আগে সামারিটা পড়বো আমরা, তারপরে যাব আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিসে যাব আমরা। দেখো, দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি। তাহলে এই টেক্সটটা হলো, এই যে দাস মানে মনোজ দাস, তো মনোজ দাসের একটা শর্ট স্টোরি ছিল, সেখান থেকে এটাকে এডিট করে ছোটো করে দেওয়া হয়েছে। ঠিক যেমন আমরা বড় একটা ভিডিওকে এডিট করে ছোটো ছোটো শর্টস বানিয়ে নিই এখন, ঠিক তেমনই এটা তোমাদেরকে এইভাবেই বানিয়ে নেওয়া হয়েছে। এটা অনেক বড় স্টোরি থেকে একটা শর্ট বানিয়ে নিয়ে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তোমাদের সিলেবাসে। দেখো, হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডফাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। তাহলে আমাদের এই স্টোরিটা কী সম্বন্ধে বলে ন্যারেট করে, সেটা হলো ভোলা গ্র্যান্ডপা যিনি ছিলেন তার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স।
মানে হিলারিয়াস মানে হাস্য কৌতুক টাইপের তার যে অ্যাডভেঞ্চার ছিল লাইফে সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, যে জিনিসটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা নিজে বলছেন না, এই পুরো হিলারিয়াস অ্যাডভেঞ্চার ভোলা গ্র্যান্ডপা সেটা অন্য একজন ইয়ং ম্যানের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব। মানে সেই ইয়ং ম্যান যিনি হয়তো আমাদের রাইটার বা আমাদের ন্যারেটার, তিনি ভোলা গ্র্যান্ডপার যে হিলারিয়াস ঘটনাগুলো ঘটেছেন তার লাইফে সেগুলো আমাদেরকে বর্ণনা দেবেন, আর সেখান থেকে আমরা ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে জানতে পারবো। হু হ্যাড নোন হিম ক্লোজলি, মানে এই যে ইয়ং ম্যান আছে তিনি ভোলা গ্র্যান্ডপাকে খুব ক্লোজলি চেনেন এবং তিনি আমাদেরকে সমস্ত ডিটেলসগুলো বলবেন আর মজার মজার ঘটনাগুলো বলবেন। তারপর দেখো, দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার। তাহলে সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার যে ব্যাপারটা থাকে, মানে একটু ভোলা টাইপের যে ব্যাপারটা, নামেই ভোলা আছে, আমরা ভোলা কার নাম দিয়ে থাকি, আমরা দেখি আশেপাশে গ্রামে যে ছেলেগুলো একটু হয়তো ভোলে ভালা হয় তাদেরকে আমরা ভোলা নাম দিয়ে দিই। তো এইভাবেই ভোলা গ্র্যান্ডপার নামটা আগেই ভোলা আছে, তো সেখান থেকে আমরা বুঝে যাবো তিনি ভোলা মানেই তিনি একটু হয়তো একটু সাদাসিধে টাইপের ব্যক্তি ছিলেন তিনি। তো দেখো, দ্য সিম্পলিসিটি মানে একদম সহজ সরলতা এবং ফরগেটফুলনেস মানে একটু ভুলে যাওয়ার যে ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভোলা গ্র্যান্ডপা কী করেছেন, একটা মজার আমাদেরকে এলিমেন্ট দিয়েছেন আমরা, হুইচ ইজ দ্য স্টোরি হিংস, মানে এই টপিকটার ওপরেই পুরো ঘটনাটা বা পুরো গল্পটা ঘুরছে। তাহলে পুরো গল্পটা সম্বন্ধে আমরা যদি এক লাইনে বলি তাহলে পুরো গল্পটা হলো ভোলা গ্র্যান্ডপা একজন ভোলেভালা পার্সন, তিনি একটু ভুলে যান, সাদাসিধে টাইপের ব্যক্তি, এবং তার লাইফে ঘটে যাওয়া যে মজার ঘটনাটা আছে সেটাই হলো আমাদের এই স্টোরির মেন টপিক, যেটা ভোলা গ্র্যান্ডপা নিজে বলবেন না, তারই ক্লোজ একজন যিনি আমাদেরকে পুরোটা শেয়ার করবেন, যাকে আমরা ন্যারেটর বলবো এখানে আমরা। তো এবার দেখো, এবার আমাদের লাইন বাই লাইন অ্যানালাইসিসটা শুরু হয়ে যাবে। আজকে যে ফার্স্ট ক্লাস আছে সেখানে এই ফার্স্ট পেজ যেটা আছে তোমাদের সেটা আমি পড়িয়ে দেবো, এবং তারপরে আরও সেকেন্ড, থার্ড বা ফোর্থ এইভাবে পাঠ করে করে আমি পুরো টেক্সটটা পড়িয়ে দেবো। আর শুধু এই টেক্সটটাই নয়, ক্লাস 9 আরও যতগুলো টেক্সট আছে সমস্ত টেক্সটগুলো তোমরা এইভাবে ডিটেলসে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সেটা হলো, দেখো এবার একটা পেন নিয়ে তোমরা বসে পড়ো, যে জায়গাগুলো আমি বলবো সেগুলো মার্ক করতে পারো তোমরা, আর ভালোভাবে মন দিয়ে এটা শোনো। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, তাহলে কে? ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। লিভড মানে বসবাস করা। তাহলে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ দুইজনে কী করতো, বসবাস করতো কোথায়? অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম প্রান্তে, অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ বসবাস করে সাধারণ। এইবার আমাদের প্রশ্ন হলে এই আওয়ারটা কে? এই আওয়ারটা আর কেউ নয়, আমাদের ন্যারেটর সেই ইয়ং ম্যান তিনি বলছেন। তিনি যেহেতু পুরো গল্পটা আমাদেরকে ন্যারেট করে শোনাবেন, তার জন্য এটা আওয়ার বা উই থাকলে বা আই থাকলে এটা ধরে নেবে এটা আমাদের ওই সেই ন্যারেটরকে বোঝাচ্ছে। তো ন্যারেটর কী বললো, যে ন্যারেটরের যে গ্রাম আছে সেই গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ দুজন বসবাস করেন। তারপরে আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, এবং একটা অনেক বড় বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভারশ্যাডোড মানে পুরো ঢেকে আছে কোন জিনিসটা? দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরটা। তাহলে ভোলা গ্র্যান্ডপা কি সাধারণ ব্যক্তি একজন, কুড়ে ঘরে থাকেন তিনি, আর তার কুড়ে ঘরটা একটা অনেক বড় বকুল গাছ দ্বারা ঢাকা আছে। বাড়ির পাশেই হয়তো গাছটা, যে গাছটা অনেক ডালপালা, সে কুড়ে ঘরটাকে একদম ঘিরে রেখেছেন, ওপরে ছায়া করে রেখেছেন। ইন দ্য বোকাল ট্রি, এবং সেই বকুল গাছে লিভড বসবাস করতো, পাস্ট টেন্সে হচ্ছে গল্পটা। দেখো, স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, কি? একটা ট্রুপ অফ মাঙ্কিজ, এটা হলো একটা কালেকটিভ নাউন। যদি তোমরা নাউনের ক্লাস করে থাকো সেখানে দেখবে 5 প্রকার নাউন আছে, সেই নাউনের মধ্যে একটা নাউন হলো কালেকটিভ নাউন, মানে যেটা কোনো অ্যানিমালস বা থিংসের গ্রুপকে বোঝায়, একটা দলকে বোঝায়। এই ধরনের বোঝানোর যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কালেকটিভ নাউন বলা হয়। তাহলে এখানে মাঙ্কিজ মানে বানরদের দলকে বলা হয় ট্রুপ বলা হয়, ট্রুপ। যেমন ক্রাউড অফ পিপল হয়, মানে মানুষের ভিড়কে ক্রাউড বলে বা গ্রুপকে ক্রাউড বলে। গ্রুপ অফ ফ্রেন্ডস হয়, মানে বন্ধুদের গ্রুপকে গ্রুপ বলা হয়। আরও এইরকম মনে হয় স্কুল অফ ফিশ, মাছেদের দলকে স্কুল বলা হয়। আর্মি অফ অ্যান্ট মানে পিঁপড়ের দলকে আর্মি বলা হয়। এরকম অনেক আছে। তোমরা যদি কালেকটিভ নাউন বা গ্রামারের ক্লাসও করতে চাও আমার কাছে, তাহলে তোমরা বলতে পারো, আমি গ্রামারও করাবো। তোমাদের গ্রামারের ক্লাসগুলো করিয়ে দেবো, ডিটেলস হবে, যেটাই হবে সেটাই পুরো ডিটেলসে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে সেই বকুল গাছে একটা বানরদের দল বসবাস করতো। ভোলা গ্র্যান্ডপা বাড়ির পাশের বকুল গাছটাতেই একটি বানরের দল বসবাস করতো। দেখো নেক্সট লাইন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এবং এই জিনিসটা ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ দুজনে কেউ কিন্তু কিছু মনে করতো না। তাহলে অনেক সময় এরকম হয় যে আমাদের বাড়ির পাশে কোনো একটা কিছু, সেটা পাখির হতে পারে বা কোনো অ্যানিম্যালের দল বসবাস করলে আমরা বিরক্ত হয়ে যাই,
কিন্তু ভোলা গ্র্যান্ডপা সেরকমটা হতেন না, তারা কোনো কিছুই মনে করতেন না, তারা হ্যাপিলি সবাই মিলে বসবাস করতেন। নেক্সট দেখো তারপরে কী হচ্ছে, ওয়ান মুনলিট নাইট। মুনলিট কথা অর্থ হলো জ্যোৎস্না রাত্রি, মুনলিট মানে জ্যোৎস্না, নাইট মানে রাত্রি। তাহলে একদিন জ্যোৎস্না রাত্রে যখন চাঁদের আলো একদম খুব সুন্দর চাঁদের আলো পড়ছে, একদম পূর্ণ চাঁদ, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। উই মানে আমরা, মানে ন্যারেটর এবং তার সাথে আরও অনেকজন, তারা কী করছিল, ফিরে আসছিল কোথায় থেকে, একটা মেলা থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা কী ছিল, অনেক দীর্ঘ রাস্তা ছিল এবং ফগি, কুয়াশায় পরিপূর্ণ ছিল রাস্তাটা। মানে যে মেলা থেকে বাড়ি পর্যন্ত সেটা অনেকটা ডিস্টেন্স, অনেক দূরত্বের একটা রাস্তা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চকিদার্স শোল্ডার্স। এবং আমি কী করছিলাম, মানে ন্যারেটার কী করছিল, তাদের যে ভিলেজের চকিদার আছে তার কাঁধে করে তিনি বাড়ি ফিরছিলেন। তাহলে সেই দলটা যে আসছিল সেই দলের মধ্যে ভিলেজের চকিদার ছিল, যে চকিদার কী করেছে, ন্যারেটার একটা বাচ্চা ছেলে, তাহলে তাকে কাঁধে করে নিয়ে আসতেন তিনি। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম, সেটা হলো ন্যারেটার যেই টাইমে গল্পটা ঘটছে ভোলা গ্র্যান্ডপার তখন ছোটো ছিলেন, কারণ একটা বড় মানুষকে ওই কাঁধে করে নিয়ে আসা এটা কিন্তু কোনো লজিক্যাল ব্যাপার নয়। তো এখানে বুঝে নিতে হবে এটা তিনি ছোট্ট বাচ্চা ছিলেন, সেই টাইমেই তিনি কাঁধে করে চেপে আসছিলেন ভিলেজ চকিদার। এটা প্রশ্ন আসতে পারে যে কার কাঁধে করে তিনি আসছিলেন, তাহলে হবে এটা ভিলেজের চকিদারের। দেখো তারপরে নেক্সট লাইন, সাডেনলি মানে হুট করেই কী হলো, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। লাউড মানে জোরে, আর ওয়েল মানে চিৎকার বা আর্তনাদ। তাহলে ভোলা গ্র্যান্ডপা কী করলো, হুট করে একটা জোরে চিৎকার করে উঠলো। কেন চিৎকার করলো পড়ো দেখো তারপরে। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এবং আমাদের যে দলটা ছিল সেই দলের সবাই কী হয়ে গেছিলো, সারপ্রাইজড, অবাক হয়ে গেছিলো ঘটনাটা শুনে। মানে ভোলা গ্র্যান্ডপা জোরে করে চিৎকার করে উঠেছে আর সেটা শুনে সবাই সারপ্রাইজড, অবাক হয়ে গেছে। উই হল্টেড মানে আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট মানে তদন্ত করে বা খোঁজখবর নিয়ে জানা গেল, যে রিভিল মানে বেরিয়ে আসে বা জানা। তো তদন্ত করে কী জানা গেল, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। মানে ভোলা গ্র্যান্ডপা কী করেছিলেন, তার নাতিকে নিয়ে গিয়েছিলেন কোথায়, সেই মেলাতে। তাহলে তাদের গ্রুপে ভোলা গ্র্যান্ডপাও ছিলেন এবং ভোলা গ্র্যান্ডপা তার সাথে তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তাহলে ভোলা গ্র্যান্ডপা কী করেছিলেন, তিনি তার হাত দিয়ে সে তার বাচ্চা ছেলে তার নাতিটির দুটো আঙুলকে জোরে শক্ত করে ধরেছিলেন তিনি। এবং তারপরে কী হচ্ছে দেখো, হি ডিড নট রিয়ালাইজ ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। এবং ভোলা গ্র্যান্ডপা কখন যে তার হাত থেকে তার যে ছোট্ট নাতি ছিল তার আঙুল দুটো বেরিয়ে গেছে, ভোলা গ্র্যান্ডপা কিন্তু এটা কোনো সময় মনেও নেই, ওর একদম মনে নেই ও কখন বেরিয়ে গেছে। ও এমনি ভোলে ভালা লোক, তারপরে আবার কীভাবে এভাবে বেরিয়ে গেছে ওটা ওর খেয়ালই নেই একদম। তারপরে কী হচ্ছে দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর। মানে ব্যাপারটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা কখন তার হাত থেকে তার নাতি ছুটে গেছে কোনো খেয়ালই নেই ওইদিকে, কিন্তু ওইভাবেই হাতটা নিয়ে কী করছেন, হেঁটেই যাচ্ছেন, বাড়ি চলে আসছেন, বাড়ির দিকে ফিরছেন। তখন কী হয়েছে দেখো, দেন তারপরে সাম ওয়ান মানে কোনো একজন আস্কড ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, মানে সে হাতে কী ধরে আছে। মানে ভোলা গ্র্যান্ডপা যেহেতু নাতিটা ছুটে গেছে কিন্তু হাতটা ওইভাবেই নিয়ে আছে, ওইভাবে চলে আসছেন তিনি। তখন একজন তাকে জিজ্ঞাসা করছে, কী ব্যাপার ভোলা গ্র্যান্ডপা, তুমি হাতে কী ধরে আছো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন গিয়ে তার মনে আসলো, আরে আমার সাথে তো আমার নাতি ছিল, সে কোথায় গেল। তখন তিনি যখন দেখলেন যে তার সাথে এখন আর নেই, তখন তিনি জোরে করে চিৎকারটা করে উঠেছিলেন। আর এই চিৎকারটা শুনেই সবাই কী হয়েছিল, অবাক হয়ে গেছিলো এবং স্তব্ধ হয়ে গেছিলো। তারপর দেখো কী আছে, মাই ফাদার মানে ন্যারেটারের বাবা, চোজ মানে তিনি বাছাই করেছিলেন। কী বাছাই করেছিলেন, টু শার্প আইড মেন। শার্প আইড মানে হলো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন মানুষকে তিনি কী করেছিলেন, সেই দল থেকে মানে ফ্রম আওয়ার পার্টি মানে সেই গ্রুপ থেকে বাছাই করেছিলেন। কিসের জন্য, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, যারা কী করবে ভোলা গ্র্যান্ডপার সাথে আবার সেই মেলাতে ফিরে যাবে। আচ্ছা, টু দ্য ফেস্টিভ্যাল মানে সেই মেলাতে ফিরে যাবে। তাহলে মেলাতে ফিরে যাবে মানে কী করতে যাবে, অবশ্যই তাহলে ভোলা গ্র্যান্ডপার যে নাতিটা ছুটে গেছে রাস্তায় তাকে আবার খুঁজতে তারা বেরাবে। তারপরে কি দেখো, দ্য গ্র্যান্ডসান ওয়াজ ফাউন্ড বিফোর লং। এবং সে গ্র্যান্ডসানকে খুঁজে পাওয়া গেল খুব একটা দেরি না হওয়ার বা দেরি হওয়ার আগেই। তাহলে খুব একটা দেরি হওয়ার আগেই ভোলা গ্র্যান্ডপা কী করলেন, বা তারা অন্যজন তারা তার নাতিকে খুঁজে পাওয়া গেল বা খুঁজে পেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। তাহলে ভোলা গ্র্যান্ডপার নাতি কী করেছিল, তিনি একটি আরামদায়ক, কোজি শেল্টার মানে আরামদায়ক আশ্রয়স্থান নিয়েছে। আশ্রয়স্থান কোথায় সেটা ছিল, একটা কাউস বেলি মানে একটা গরুর পেটের তলায় সে আরামদায়ক একটা আশ্রয়ের জায়গা খুঁজে পেয়েছিল এবং সেখানে সে বসেছিল। এইভাবেই ভোলা গ্র্যান্ডপার নাতিদের খুঁজে পাওয়া গেল। তোমাদের এই ছবিটা যদি আমি দেখাই তাহলে এইরকম, এই দেখো এই যে ছবিটা, গরু আছে আর গরুটার নিচে সেই ছোট্ট বাচ্চাটা বসে আছে, এটা হলো ভোলা গ্র্যান্ডপার নাতিটা, গ্র্যান্ডসন।
তো এইভাবে ভোলা গ্র্যান্ডসন হারিয়ে গিয়েছিল এবং তাকে খুঁজে পাওয়া গেল। তাহলে পুরো জায়গাটা যদি একবার বলি, তাহলে প্রথম যে প্যারাগ্রাফ সেখানে বলা হচ্ছে ভোলা কোথায় থাকেন, কার সাথে থাকেন এবং কীভাবে তিনি মাঙ্কিসদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমেই থাকেন তিনি। তারপরে বলা হলো একদিন মেলাতে থেকে বাড়িতে ফিরে আসার টাইমে কী কী ঘটনা ঘটলো ন্যারেটারের সাথে এবং ভোলা সাথে, সেই জিনিসটা এই সেকেন্ড প্যারাগ্রাফ এন্ড থার্ড প্যারাগ্রাফে লেখা আছে। বিশেষ করে থার্ড প্যারাগ্রাফটা কীভাবে কিসের ওপর লেখা আছে সেটা হলো কীভাবে ভোলা সেই নাতিকে খুঁজে পাওয়া গেল। তো এটাই হলো তোমাদের আজকের ফার্স্ট পার্ট এই স্টোরিটার। এরপর আমি আবার সেকেন্ড পার্ট আপলোড করব। তো তোমরা এই যে ক্লাস 9-এ যে সিলেবাসটা যে পড়াটা আছে টেলস অফ ভোলা এটা ফার্স্ট ভিডিও, এটা পার্ট 1, এটা তোমরা পড়তে থাকো এবং এটা পড়ার পরে আমি সেকেন্ড পার্ট আপলোড করে দেবো এবং সেকেন্ড থার্ড এইভাবে আমি পুরো এই যে টেক্সটটা আছে পুরোটাই আমি আপলোড করে দেবো এবং তারপরে এইভাবে আস্তে আস্তে পুরো বইটা এইভাবে আমরা ডিসকাস করতে থাকবো ডিটেলসে এইভাবে। আর তারপরে তোমরা কমেন্টে জানাবে যে পড়ানোটা কেমন হচ্ছে, খুবই কি স্পিড হয়ে যাচ্ছে বা আরও ডিটেলসে কিছু বোঝাতে হবে বা সামথিং এরকম যে সাজেশনগুলো আছে তোমাদের সেগুলো অবশ্যই তোমরা আমাকে দিবে, তাহলে আমি আরও বেটারভাবে নেক্সট ভিডিওতে আসতে পারবো। ওকে, থ্যাংক ইউ।